নমস্কার, কেমন আছেন সবাই? সম্পুস ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে বুধবার, সকালেই স্নান করে একটু পুজোটা করে নিলাম। তারপর একটু সময় ছিল, তাই আজকে তিনজনে মিলেই ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্টে বেশি কিছু না, সবাই দুধ কমপ্লেক্স খেয়ে নিলাম। আর আমি তো চিয়া সিড একটু দই দিয়ে খাই। তো তারপর হাজব্যান্ড অফিস চলে গেল, আর ছেলের আজকে ওয়ার্ক ফ্রম হোম, বাড়িতেই আছে। তো ইলিশ মাছ নিয়ে এসেছে আগের দিন রাত্রে। তো আগের দিন ছিল মঙ্গলবার, আমি তো মঙ্গলবার কিছু খাই না, তাই বুধবার দিন আজকে একটু ইলিশ মাছের কিছু রেসিপি করে নেব। তো একটা রেসিপি আপনাদের করেছিলাম পই কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া, তো সেটা হাজব্যান্ডের খুব ভালো লেগেছে। তো বলল আর একটু তেল নিয়ে এসেছি ইলিশ মাছের, তো সেই রান্নাটা আরেকবার করো। তো ভাবলাম ঠিক আছে, বন্ধুরা যদি কেউ মিস করে গেছেন রান্নাটা, তাহলে তারাও আবার একটু দেখে নেবে। তাই একটু মাছে ভালো করে নুন হলুদ দিয়ে আগে মাছের মুড়োগুলো একটু ভেজে নিচ্ছি। আর একটু ইলিশ মাছের তেলও নিয়ে এসেছে, সেই তেলটাও একটু দিয়ে দিচ্ছি। তো এই রান্নাটা একদম অনুষ্ঠান বাড়ির মতোই হয়। আমি আগেই একটু কুমড়ো, পই আর আলু একটা সিটি দিয়ে কুকারে সেদ্ধ করে রেখেছি। এটা করলে কি হয়, সহজে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর কড়াইয়ে সেদ্ধ করলে একটু সময় লাগে, তো সেই জন্য আমি একটু কুকারেই এটা সিটি দিয়ে দিই। তো এই ছ্যাঁচড়া রান্নাটা আপনাদের কেমন লাগে বা কেউ খেয়েছেন কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটা ফলো করে দেবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন। থ্যাংক ইউ সো মাচ। তো মাছটা আমি একটু ডিপ করে ভেজে নিচ্ছি। এখানে মাছের মুড়োটা যদি একটু লাল করেই ভাজা হয়, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আগের যে রান্নাটা করেছিলাম, হাজব্যান্ড বলল এতটা সুন্দর হয়েছিল, তো মনে হচ্ছে অনুষ্ঠান বাড়িও ফেল হয়ে যাবে। তো বিশ্বাস করুন, এই কথাগুলো শুনলেই কিন্তু রান্না করার এনার্জিটা অনেকটা বেড়ে যায়। আর সত্যি কথা বলতে কি, আমি কিন্তু খুব মশলা দিয়ে তো রান্না করি না, একদম দেখুন না আপনাদের সামনেই করছি, খুব সিম্পল, একদম অল্প তেল দিয়ে। আর এই যে ছ্যাঁচড়াটাতে তো আমি কোনো মশলাই দেবো না, একটু পাঁচফোড়ন ওপর থেকে দিয়ে দিচ্ছি। তারপর আমি সেদ্ধ করে রেখেছিলাম পই কুমড়ো আলু, সেটা দিয়ে দিচ্ছি। তারপরে আমরা গুঁড়ো মশলার মধ্যে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দেবো। এখানে কিন্তু আমি আর কোনো মশলা অ্যাড করব না, তবুও এটা খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়। তো যাই হোক, ভালো করে একটু 2 মিনিট গ্যাসটা আমি মিডিয়াম রেখেছি, সেইভাবে আমি একটু রান্নাটা করে নিচ্ছি। তো 2-3 মিনিট ভালো করে একটু কষে নিচ্ছে। তারপর এখানে স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম, গ্যাসটা একদমই আমি লো করে দিলাম। তারপর একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। আপনারা চাইলে এখানে ধনে গুঁড়ো দিতে পারেন, বাট আমি ধনে গুঁড়ো ইউজ করি না, তাই ধনে গুঁড়োটা দিই না, কিন্তু আপনারা দিতে পারেন। আর কাদের এই মাছের মাথা দিয়ে এই ছ্যাঁচড়াটা খেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ এভাবে না খেয়ে থাকেন, তাহলে অবশ্যই একবার এই রান্নাটা করে খাবেন। আর আমার পদ্ধতিতে যদি রান্নাটা করেন তাহলে খুব সময় কম লাগবে। একটা কুকারে সিটি দিয়ে দিলে একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, আর রান্নাটাও চটজলদি হয়ে যাবে। তো মাছের মাথাগুলো দিয়ে দিলাম। তারপর মাছের মাথার সাথে কুমড়ো, পই, আলু একটু ভালো করে আমি একটু নেড়ে নেব। তো রান্নাটা ব্যালেন্স রাখার জন্য এবারে আমি একটু চিনি দিয়ে দেবো। চিনিটা এখানে অবশ্যই দেবেন, নাহলে রান্নার ব্যালেন্সটা থাকবে না, খেতে কিন্তু একটু টেস্টটা কম হবে। তাই এখানে চিনি কিন্তু অবশ্যই দেবেন। আমি গ্যাসটা কিন্তু একদম লো টু মিডিয়ামেই রেখেছি। একদমই আমার রেডি হয়ে গিয়েছে মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে পই কুমড়োর ছ্যাঁচড়া। এখানে চাইলে আরও 2-3টে আপনারা সবজি দিতে পারেন, বাট আমি পই কুমড়োটাই দিয়েছি। একদমই রেডি হয়ে গিয়েছে পই কুমড়ো আলু মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া। তারপর করে নেব একটু ইলিশ ভাপা। এখানে আপনারা অনেকেই বলেন, দিদিভাইদের কথা আমি শুনেছি, যে পেঁয়াজ রসুন দিলে নাকি ইলিশ মাছটা রান্না টেস্ট হয় না। কিন্তু জানি না, দিদিভাইদেরকে আমি একটা কথাই বলবো, যে আমি কিন্তু পেঁয়াজ রসুন দিয়েই ইলিশ মাছটা বেশি রান্না করি। ইলিশ ভাপা যেটা আমি টিফিন বক্সে বলুন বা ইলিশ মাছের পাতুরি যেটা বলুন, সেটাতে না হয় আমি পেঁয়াজ রসুন দিই না, বাট এটাই আমি একটু বেশি রান্না করি। এই পেঁয়াজ রসুন যেটা আজকে আপনাদের সাথে করে শেয়ার করছি, সেটাই কিন্তু আমি বেশিরভাগ করি।
কিন্তু আমার কিন্তু মনে হয় না ইলিশ মাছের টেস্ট পাওয়া যায় না। আমার তো খুবই ভালো লাগে এবং আমার পরিবারের হাজব্যান্ড ছেলেও খুব ভালোবাসে। তো ছেলে ইলিশ মাছটা কাটা আছে বলে মাছের ঝালে খায় না, ও ভাজা খায়, কিন্তু কাঁইটা খায়, ঝালের যে কাঁইটা সেটা কিন্তু খায়, ভালো লাগে। তো যাই হোক, অনেক দিদিভাইরা বলেন যে ইলিশ মাছে পেঁয়াজ রসুন দিলে ভালো লাগে না। আমি তাদের এই উদ্দেশ্যে বললাম যে পেঁয়াজ রসুন দিয়ে যদি কেউ খেয়ে না থাকেন ইলিশ মাছের ভাপা, তো অবশ্যই একবার আমার রান্নাগুলো দেখে অবশ্যই একবার করবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো পেঁয়াজটা দিয়ে দিলাম, আর রান্নাটা পুরোটাই সর্ষে তেলে করব। আর যেহেতু ভাপা করব, মানে কাঁচা ইলিশ মাছ করব, তো ইলিশ মাছে একটু নুন হলুদ ভালো করে একটু আমি মাখিয়ে নেব। আর এই রান্না করতে করতে আপনাদের সাথে আরেকটু কথা বলতে ইচ্ছা করছে যে শ্রাবণ মাসে যে সবুজ চুড়ি পরলে, অনেকেই বলেছেন দিদিভাইরা যে সবুজ চুড়ি পরলে নিরামিষ খেতে হয়। সত্যি কথা বলবো যে 24 বছর হয়ে গিয়েছে আমার বিয়ে, কিন্তু আমি 8 বছরেই শুনেছিলাম, মানে আগের বছরেই শুনেছিলাম যে সবুজ চুড়ি পরতে হয়। তো যাই হোক, আগের বছর আমি সবুজ চুড়ি পরিনি, তো এবছরে আমি সবুজ চুড়িটা পরেছি। আর সবুজ চুড়িটা কিন্তু আমি কোনো উপলক্ষে পরিনি যে স্বামীর কি বলে সব, যে স্বামীর আয়ু বা স্বামীর ভালো আয়ু তো শাঁখাপলা আছে, এটা আমি জানি, আমি সারা বছর শাঁখাপলা পরে থাকি। আর কাচের চুড়িটা আমার খুব ভালো লাগে তাই পরি। আর শ্রাবণ মাসে সবুজ চুড়িটা সবাই পরে বলে পরি। আমি কিন্তু এটা জানতাম না যে সবুজ চুড়ি পরলে নিরামিষ খেতে হয়। সত্যি কথা বলতে কি দিদিভাইরা, আমি কিন্তু 2 দিন আমি ননভেজ খাই, আর বাকি 5টা দিন আমি ভেজ খাই। তো সেই জন্য আমি যদি ভুল করে থাকি যে সবুজ চুড়ি পরলে ননভেজ খেতে নেই, তাহলে জানি না, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে তো এই বছরটা আমি সবুজ চুড়ি পরে ননভেজ খেয়ে নিয়েছি 2 দিন সপ্তাহে, তাহলে পরের বছর যদি ঠাকুরের আশীর্বাদে সব ঠিকঠাক থাকে, তাহলে আমি আর সবুজ চুড়ি পরে আর খাবো না। তো সেটা দিদিভাইরা আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট লাইক করে আমাকে জানাবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো পেঁয়াজটা ভালো করে ভাজার পর আমি টমেটোটা দিয়ে দিলাম, তার সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, তারপর স্বাদ মতো নুন, আর আপনার 1 চামচের একটু কম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি সাইডে একটু সাদা সর্ষে 1 চামচ আর কালো সর্ষে 1 চামচ আমি একটু শিলনোড়াতে বেটে নিয়েছিলাম, আর তাতে আমি একটু 2 কোয়া মতো রসুন দিয়েছিলাম। এখানে অনেকেই পোস্ত দেয়, বাট আমি আজকে একদম পোস্ত ছাড়া সর্ষে দিয়েই আমি এই ভাপাটা করব। এটাও কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। গরম ভাতে তো এই রান্নাটা অসম্ভব সুন্দর লাগে। যদি কেউ করে না খেয়ে থাকেন এখনও পর্যন্ত, আশা করি এই রান্নাটা দেখে আপনারা খাবেন। আর এখন তো ইলিশ মাছের সিজন চলছে, সব বাড়িতে ইলিশ মাছ হয়। তো এই রান্নাটা আমার রিকোয়েস্ট রইল, একবার করলেও করে খাবেন, আর ভালো লাগলে আমাকে একবার জানাবেন। ধন্যবাদ। তারপর একটু ওই বাটির একটু জল আমি দিয়ে দিলাম, যেহেতু একটু মাছটা সেদ্ধ করতে হবে, তাই একটু আন্দাজ মতো আমাকে জল দিতে হবে। তো মাছগুলো ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এরপর আমি দিয়ে দেব। এখানে সব মাছ আমি রান্না করছি না, কিছু মাছ আমি আবার ভাজার জন্য রেখে দিচ্ছি। ছেলে তো একটু ভাজা খেতে ভালোবাসে, ও মাছের কাঁইটা ভালোবাসে, কিন্তু ভাপাটা খেতে চায় না, তো তার জন্য একটু মাছ আমি ভেজে নেব। তো হয়ে গিয়েছে, 2-3 মিনিট আমি ঢাকার জন্য একটু ওয়েট করছি, ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট আমার একদমই রেডি হয়ে গেছে ভাপা ইলিশ। কালারটাও খুব সুন্দর এসেছে, দেখুন। রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আপনাদের অনেক অনেক কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা দেয়, তো সেই জন্য আমি আশায় বসে থাকি কখন আমার দাদা ভাই দিদি ভাইরা আমাকে কমেন্ট করবে। একদমই রেডি হয়ে গিয়েছে, সার্ভ করেও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। ডিম ভরা ইলিশ মাছের টেস্টটা আমার আবার খুব ভালো লাগে। ইলিশ মাছটা যেমন আমার ভালো লাগে, সেরকম ইলিশ মাছের ডিমটাও আমার খুব ভালো লাগে। তো যাই হোক, একদম রেডি হয়ে গিয়েছে দুটো রেসিপি। পুঁই কুমড়ো দিয়ে আলু দিয়ে মাথা, ইলিশ মাছের মাথা দিয়ে, আর আপনার হয়েছে ভাপা। এতে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিলে কি হয়, রান্নাটাও খুব ভালো লাগে, খেতেও খুব দুর্দান্ত লাগে। তো একদমই রেডি হয়ে গিয়েছে। এরপর আমি একটু ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। এখন ঘড়ির কাঁটা বাজে 1:45। তো ছেলে এখন বাড়িতেই আছে, তো সেই জন্য ছেলে আর আমার ইলিশ মাছ তেল দিয়ে
খুব ভালো লাগে ভাত খেতে। তো প্রথমে আজকে ইলিশ মাছ তেল দিয়ে ভাতটা খেয়ে নিলাম। ভাত খাওয়া হয়ে গিয়েছে, এখন বাজে ঘড়ির কাঁটা বিকেল 4টে। আমি একটু গ্রামে গিয়েছিলাম, তো সেদিন আমি একটু কাঁচা আম নিয়ে এসেছিলাম। তো ভাবলাম কাঁচা আমটা কি করব, তো এই সময় একটু আপনার চিনি, একটু গুড়ের বাতাসা দিয়ে আমি একটু গুড় আম করে নিচ্ছি। কারণ এই টাইমে একটু গুড় আম করে নিলে ফ্রিজে আমি 1 মাস রেখে খেতে পারবো। একটু টক মিষ্টি ঝাল হলে সবসময় ভালো লাগে। তো যাই হোক, আমি সর্ষের তেল দিয়েই এই আমের আচারটা আপনাদের করে দেখাচ্ছি। তো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর একটু 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপর আমি আমগুলো 2-3 মিনিট একটু হালকা করে কষে নিয়েছি। এখন কিন্তু কাঁচা আম সবসময় পাওয়া যাবে না। তো আমি তো হুগলি ডিস্ট্রিক্টে আমার বাড়ি, শ্বশুর বাড়ি, তো সেখানে আমি গিয়ে আমটা নিয়ে এসেছিলাম। তো ভাবলাম এখন যখন কাঁচা আম পাওয়াই যাচ্ছে, তাহলে একটু সংরক্ষণ করে আমের আচারটা করে রাখি। আর যেগুলো আগে আমি করে রেখেছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করেছি, তো সেগুলো সব শেষ হয়ে গিয়েছে। আর একটু ভাতে দেখবেন আমের আচারটা থাকলে ভাতটা বেশ সুন্দরভাবে খাওয়া হয়। নিরামিষের দিনে তো বেশ ভালোই লাগে। তো সেই জন্য ভাবলাম সময় নষ্ট করব না, আমগুলো নিয়ে এসেছি, তো একটু আমের আচার করে নিই। তো সব মিশিয়েই করব, গুড়ের বাতাসা, চিনি আর একটু পাটালি গুড় ছিল, সব মিশিয়েই আমি এই গুড় আমটা করব। তো দিদিভাইরা, আমাদের এই গুড়ের আমের আচারটা আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে একবার কমেন্ট করে জানাবেন। তো হয়ে গিয়েছে, গুড়টা, বাতাসা, চিনি সব মেল্ট হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। তারপর আমি এটা ভাজা মশলাটা আমার শেষ হয়ে গিয়েছে, তো তার জন্যে আমি এখানে ছোট্ট একটা বাটির 1 বাটি দিয়েছি ধনে, 1 বাটি দিলাম জিরে, আর এখানে একটু 2-3টে দিলাম শুকনো লঙ্কা। একটু ভালো করে আমি একটা রোস্ট করে নেব। এই মশলাটা আমি সব মানে রান্নাতেই দিই, বিশেষ করে ছেলে যখন ঘুগনি খেতে চায় তখন আমার এই মশলাটা খুব দরকার হয়। তাই আমার শেষ হয়ে গিয়েছিলো, তো ভাবলাম একটু করেই নিই। তো একদম এদিক দিয়ে আমার রোস্ট করা হয়ে গিয়েছে, একটু ঠান্ডার জন্য অপেক্ষা করছি। আর এদিক দিয়ে আমার আমটা খুব সুন্দরভাবে দেখুন সেদ্ধও হয়ে গিয়েছে। তো আমের আচারটা আমি একটু ঝোল ঝোল রাখবো, তো সেই জন্য আমি আর বেশিক্ষণ করব না, একদমই হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনটা আমি আমের বন্ধ করে দিলাম। আর এই দিক দিয়ে আমার রোস্ট করাটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার একটু মিক্সিতে গুঁড়ো করে নেব। একদমই হয়ে গিয়েছে গুঁড়ো। তো আমি জাস্ট 1.5 চামচ মতো এখানে ভাজা মশলাটা দিয়ে দিলাম। একদমই রেডি হয়ে গিয়েছে আমের আচার। তো এবার এটাকে আমি 1 মাস ভালো করে ফ্রিজে রেখে কাঁচের বোতলে যদি রাখি, আরামসে 1 মাস থেকে 1.5 মাস আমার হয়ে যাবে। কেমন লাগলো রেসিপিটা? আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। তারপর এখন সন্ধ্যের সময় ছেলে বলল, মা একটু ফিশ ফ্রাই খাবো, তো ক্যান্টিন থেকে একটু ফিশ ফ্রাই অর্ডার দিয়ে দিলাম। আর এই দিক দিয়ে একটু আলু ভাজাও বানিয়ে নিচ্ছি। আজকে রাতে একটু আলু ভাজা, একটু মিষ্টি, একটু আম দিয়ে রুটি খাওয়া হবে। তো রুটিটা আগেই বানিয়ে নিয়েছিলাম, তো একটু আলুটা গরম গরম ভেজে নিচ্ছি। তো ছেলেকে, হাজবেন্ডকে দিয়ে দিলাম রুটি, আম, একটু মিষ্টি, আর হাজবেন্ড একটু সয়াবিন আলুর তরকারি, আলু ভাজা দিয়ে ওকেও দিয়ে দিয়েছি। তো একদমই ডিনারের শেষ হতে যাচ্ছে, আর আমি একটু খেয়ে নেব দুধ কমপ্লেক্স। আজকে আমার রুটি খেতে ইচ্ছা করছে না। তো একদমই রেডি হয়ে গিয়েছে ডিনার। আমার ডিনার ডিশটাও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর শেষে আমি একটু আইসক্রিম খেতে ভালোবাসি, তো ছেলে আর আমি একটু আইসক্রিম নিয়ে খেয়ে নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য একটা ব্লগে। ধন্যবাদ।